আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এর চতুর্থ অধ্যায়, আমার আত্মবিশ্বাস আমার পাথেয়। তো আমরা এই অধ্যায়টির পুরা লেকচার নিয়ে আমরা আলোচনা করব। এখানে বিভিন্ন পৃষ্ঠায় যে সমস্ত একক কাজ, দলীয় কাজ বা বাসার কাজ দেওয়া হয়েছে সেইগুলো নিয়েই মূলত আমরা আলোচনা করব। পৃষ্ঠা বাই পৃষ্ঠা আমরা আলোচনা করব না। তো প্রথমে আমরা চলে আসলাম 56 নম্বর পেজে। দেখো 56 নম্বর পেজে একটা কাজ দেওয়া হয়েছে, এই কাজটি সমাধান করব। শুরুতেই শিক্ষক আমাদেরকে 3টি বাক্য লিখে বা ছবি এঁকে নিজের পরিচয় প্রকাশ করতে বলেছেন। এবার আমার আমি সকে আমরা সেই কাজটি সম্পূর্ণ করি। দেখো আমরা ওই যে প্যারাগ্রাফ লিখি না, মাইসেলফ, তো আমার আমি ওই মাইসেলফ যে প্যারাগ্রাফটা সেটাই বাংলা এখানে সুন্দর করে লিখতে হবে। যেমন দেখো এটা আছে 56 নম্বর পেজের এই আমার আমি, এটা তো আমার নাম ওরহানুল আরেফিন, পিতার নাম সোহেল রহমান, আমি অষ্টম শ্রেণীতে পড়ি। তোমরা এরকম টাইপের লিখবা। আমি গল্পের বই ও বিজ্ঞান ভিত্তিক বই পড়তে পছন্দ করি, পাশাপাশি খুব সুন্দর কবিতা আবৃত্তি করতে পারি, আমি ভ্রমণ করতেও পছন্দ করি। এখানে তুমি তোমার মতো করে লিখবে, এটা তো নমুনা উত্তর। খেলাধুলার মধ্যে ফুটবল ও ক্রিকেট খেলি, বিশেষ করে ক্রিকেটের মধ্যে ব্যাটিং ভালো করি। বিভিন্ন ধরনের খেলা আমি টিভিতে দেখি। পরীক্ষার সময় আমার মানসিক চাপ বাড়ে, এজন্য পরীক্ষার আগ মুহূর্তে অনেক পড়াশোনা করি। বিদ্যালয়ের সহপাঠীদের সাথে আমার সম্পর্ক খুবই ভালো। শিক্ষক বৃন্দ আমাকে খুব পছন্দ করেন। অসহায় ও দরিদ্রদের সাহায্য করতে আমার ভালো লাগে। মা বাবার দেওয়া টিফিনের টাকা জমিয়ে আমি বিভিন্ন গল্পের বই কিনি। বিদ্যালয়ের আঙ্গিনায় আমি ও আমার বন্ধুরা মিলে বৃক্ষরোপণ করেছি। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনেক পুরস্কার পেয়েছি, এজন্য সকলেই আমাকে ভালোবাসে। তো এইটা ছিল আমাদের 56 নম্বর পেজের আলোচ্য বিষয়। তো এরপর আমরা 57 নম্বর পেজে চলে যাব। ঠিক আছে, 57 নম্বর পেজে দেখো এখানে আমাদের দলগত কাজ থেকে যে ধারণা পেলাম তা দিয়ে নিজেদের অভিজ্ঞতা থেকে নিচে যে সব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয়, হ্যাঁ, তো বক্সটি পূরণ করব। যে সব কারণে সাধারণ মানসিক চাপ তৈরি হয় সেটা দিয়ে এই বক্সটা দেখছো, এই যে একটা খালি বক্স রয়েছে, এই বক্সটা সুন্দর করে পূরণ করব। ঠিক আছে, তো আমরা এইভাবে লেখা শুরু করতে পারি। জীবনের বড় পরিবর্তন এলে এক এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাওয়ার কারণে স্কুল, বন্ধু বা আপনজনদের কাছ থেকে দূরে চলে যাওয়া, কাছের বন্ধু বা আপনজনের সাথে মনোমালিন্য, দুর্ঘটনা, আপনজনের মৃত্যু ইত্যাদি। তো পড়াশোনা বা কোনো কাজে দায়িত্ব পালনের সময় কঠিন মনে হলে, নিজের বা অন্যদের প্রত্যাশা পূরণ করতে না পারলে, কোনো পরিস্থিতিতে দুশ্চিন্তা হলে বা অনিশ্চয়তা দেখা দিলে, উপহাস উত্তক্তকরণ করলে, উপহাস মানে কি, কাউকে নিয়ে হাসি ঠাট্টা এরকম উপহাস করলে, উত্তক্তকরণ মানে ইপটিজিং যেরকম করা, ওই টাইপের আর কি। অপ্রত্যাশিত কোনো পরিস্থিতির সম্মুখীন হলে, অপ্রত্যাশিত পরিস্থিতি যেটা আশা করা যায় না, ঠিক আছে, হ্যাঁ, মনে করো যে তুমি ভালো রেজাল্ট করবা, হ্যাঁ, অনেক আশা যে, কিন্তু রেজাল্টটা ভালো হবে না, এটা হচ্ছে অপ্রত্যাশিত কোনো পরিস্থিতি। বিভিন্ন পরিস্থিতিতে যেমন পড়াশোনা, খেলাধুলা, ছবি আঁকা, গান বাজনা, আবৃত্তি ইত্যাদিতে অপ্রত্যাশিত ফলাফল করতে না পারা। মা বাবার সাথে মতের অমিল বা কোনো বিষয়ে তাদের সহযোগিতা না পাইলে, শারীরিক, মানসিক, যৌন, অর্থনৈতিক, তারপরে সাইবার নির্যাতনের শিকার হওয়া, এই সমস্ত কারণে মানসিক চাপ তৈরি হতে পারে। তারপরে 58 নম্বর পেজে আমরা চলে যাই পরবর্তী কাজে। 58 নম্বর পেজে মানসিক চাপের ঘটনায় আমার সাড়া। দেখছো এখানে ঘটনা, কি কি অনুভূতি অনুভব করি, কি কি চিন্তা করি, কি কি আচরণ করি, ফলাফল কেমন হয়, একটা তো করে দেখানো হচ্ছে। যেমন স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করেছিলাম। তো ওইটা করার আগে আমার কি কি অনুভূতি হয়েছিল, ভয়, লজ্জা এবং উদ্বিগ্নতা, চিন্তা। কি কি চিন্তা করেছিলাম যদি হঠাৎ, মানে এটা আবৃত্তি করার আগে, ঠিক আছে, এটা শব্দটা। তো যদি হঠাৎ ভুলে যায়, যদি আবৃত্তি ভালো না হয়, যদি শিক্ষক কিছু মনে করেন, এটা তো কি কি আচরণ করি, শিক্ষককে অনুরোধ করি নাম কেটে দিতে,
শিক্ষকের পরামর্শে অনেকবার নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে আবৃত্তি করি। এখন এইখানে ফলাফল কেমন হয়েছিল সেই অনুষ্ঠানে আবৃত্তি করি, আমার অনেক ভালো লাগে, সাহস পাই, এখন আমি অন্য অনুষ্ঠানেও আবৃত্তি করতে পারি। তো এইভাবে আমাদের বাকি যেগুলো আছে সেগুলো আমাদের সুন্দর করে পূরণ করতে হবে। ঠিক আছে, এই যে এখানে দেখো আমরা পূরণ করতেছি আর কি। এখানে প্রথমটা তো আমাদের করে দেখানো হলো, দ্বিতীয় যেটা আছে দ্বিতীয়টা, ঠিক আছে, দ্বিতীয়টা পরীক্ষা যখন সামনে চলে আসে, চিন্তা এবং ভয় হয়। কি কি চিন্তা করি? যদি পরীক্ষা ভালো না হয়, যদি শিক্ষক এবং মা বাবা বকা দেয়, তো এখানে কি কি আচরণ করি? ভালো পড়াশোনা করি এবং সময় মতো কাজে লাগাই। ফলাফল কেমন হবে? ফলাফল ভালো হয় এবং আত্মবিশ্বাস বাড়বে। এরপর দেখো, ক্লাসের সহপাঠী বন্ধুরা যখন ঠাট্টা বিদ্রুপ করে, তো বিরক্ত হয়ে রাগ করি। ঠিক আছে, কি কি চিন্তা করা হয়? ওরা আমাকে ঠাট্টা বা ব্যঙ্গ করে, যদি সকলে আমাকে খারাপ ভাবে, এরকম কি কি আচরণ করি? সবার থেকে আলাদা হয়ে নিজে একা থাকি, অনেক সময় শিক্ষককে জানাই। এবং ফলাফল কেমন হয়? নতুন করে কারোর সাথে মিশতে বা বন্ধু বানাতে সংকোচ কাজ করে। তো এখানে পরিবারে মা বাবা যখন ঝগড়া করে তখন কি হয়? অসহায় বোধ করি, যদি মা বাবা আলাদা হয়ে যায় তাহলে একা রেখে চলে যায়, অস্বস্তি বোধ করি এবং মা বাবার সাথে সম্পর্কের অবনতি হয়। এইখানে মা বাবা ঝগড়া করলে, এরকম অনেক পরিবার এরকম আসে, আল্লাহ যেন এরকম কোনো পরিবার এরকম ঝগড়া না দেয়। বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করতে হবে আমাদের পরিবারে। যারা মুসলমান রয়েছে তারা কোরআন তিলাওয়াত করবা, ঠিক আছে, সূরা বাকারা সহ যে সমস্ত রুকিয়ার যে আয়াতগুলো আছে, এই সমস্ত আয়াত কোরআন তিলাওয়াত করবা, তাহলে এরকম অশান্তি সৃষ্টি হবে না ইনশাল্লাহ। এরপর দেখো 60 নম্বর পেজে চলে যায়। 60 নম্বর পেজে আমরা চলে যাচ্ছি। 60 নম্বর পেজে এখানে বলা হচ্ছে যে আমার মানসিক চাপের প্রভাব। তো কোন পরিস্থিতিতে অনুভূতিটা কেমন হয়, আচরণ কেমন হয়, ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব পড়ে। যেমন দেখো, স্কুলে বার্ষিক অনুষ্ঠানে আবৃত্তি করেছিলাম, এতে আমার ভয়, লজ্জা এবং উদ্বিগ্নতা হয়েছিল এবং আচরণ ছিল অস্থিরতা কাজ করেছিল। ইতিবাচক ছিল হচ্ছে আবৃত্তি করেছিলাম এবং নেতিবাচক যে দিকটা সেটা হচ্ছে দুশ্চিন্তা বেড়েছিল। পরীক্ষায় প্রস্তুতি ভালো ছিল না, ভয় এবং চিন্তা ছিল, পড়ায় মন বসে না, ভালো করেছি এবং এখানে বিষণ্ণতা তৈরি হয়েছে। ঠিক আছে, এইভাবে। তারপর দেখো, এখানে পরিবারে বড়দের ঝগড়া দেখেছি, এখানে তখন আবার অস্বস্তি লেগেছিল, নিজেকে খুব একা মনে হয়, মেনে নেওয়ার মতো মানসিকতা তৈরি হয়েছে এবং সামাজিক বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ে বন্ধুরা বিদ্রুপ করেছিল, তখন আমার রাগ এবং বিরক্ত হয়েছিল। এরপরে অস্বস্তি সংকটে ভুগি, মাঝে মাঝে ওদের কথায় পাত্তা দিই না, যে এতে মন খারাপ থাকে আমার। পরিণতি নেতিবাচক যেটা ছিল, হঠাৎ করে নিজের শরীরে পরিবর্তন দেখেছি, তখন কি হয়েছে? হতাশা হয়েছে, নিজেকে খারাপ মনে হয়, নিজের পরিবর্তন বুঝি এবং একাকিত্ব অনুভব করি, তাই না? হঠাৎ করে আমাদের শরীরে যদি কোনো পরিবর্তন হয়, তো এখানে যেরকম বয়সন্ধিকালে যে সমস্ত পরিবর্তন হঠাৎ করে হয়ে যায়, ঠিক আছে, তখন আমাদের কাছে একটু অকওয়ার্ড মনে হয়, তাই না? এরকম যাদের প্রথম হয়ে গেছে তাদের একদম স্বাভাবিক, আর যাদের হয়নি তাদের কাছে এরকম মনে হয়। এরপরে 62 নম্বর পেজে চলে যায়। 62 নম্বর পেজে দেখো, 62 নম্বর পেজে আমাদের আরেকটা কাজ দেওয়া রয়েছে, সেটা হচ্ছে মানসিক চাপের কারণে আমাদের শরীর এবং মনের উপরে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব। কি কি নেতিবাচক প্রভাব তৈরি হতে পারে, ঠিক আছে? এখন কি কি হয় দেখো, ভালো থাকার জন্য শারীরিক মানসিক যত্ন এবং পরিচর্যার প্রতি মনোযোগ কমে যায়, ক্ষুধা ও ঘুমে সমস্যা দেখা দেয়, কখনো বেড়ে যায় আবার কখনো আবার কমে যায়, ফলে অনেক সময় ওজন বেড়ে যায়, আবার অনেক সময় ওজন ভর কমে যায়, পড়াশোনায় বা কাজে আগ্রহ এবং মনোযোগ কমে যায়, এর ফলে বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতার নেতিবাচক প্রভাব পড়ে। চিন্তা বিশ্লেষণ করা, তারপরে খাপ খাওয়ানোর ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়, সিদ্ধান্ত নিতে সমস্যা হয়, কেউ কেউ ঝুঁকিপূর্ণ আচরণ, যেমন না খেয়ে থাকা, তারপরে নিজেকে আঘাত করা, বা আবার অনেক সময় সিগারেট বা অন্যান্য মাদক দ্রব্য গ্রহণের দিকে ঝুঁকে পড়ে। নাউজুবিল্লাহ, এই দিকে তো তোমরা যাবা না। এরকম যদি কারো পরিস্থিতি হয়, খবরদার এই পরিস্থিতিতে এইরকম কখনোই করবা না। ক্লান্ত লাগে, খিটখিটে মেজাজ এবং অনুভূতির তীব্রতা বেড়ে যেতে পারে, যার ফলে অস্থিরতা বেড়ে যায়। ঠিক আছে, মানসিক চাপের কারণে এরকম অনেক সময় হয়। তো যেটা করতে হবে, সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে,
হতাশা বা এরকম মানসিক চাপ যখন বৃদ্ধি পাবে, তখন সালাতুল হাজতের নামাজ পড়বা 2 রাকাত বা 4 রাকাত পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহ আল্লাহ আমাদেরকে সহজ করে দিবেন। অন্যদের উপরে ছোট ছোট কারণে অনেক সময় মন খারাপ হয় বা রাগ হয়, অন্যদের সাথে সম্পর্ক রক্ষা এবং যত্নের ক্ষেত্রে অনীহা দেখা দেয়, নিজেকে অন্যের থেকে আলাদা রেখে রাখার প্রবণতা দেখা যায়। এটা ছিল 62 নম্বর। এখন 63 নম্বর পেজে চলে আসলাম। 63 নম্বর পেজে রয়েছে, দেখো এটা রয়েছে মানসিক চাপের পরিস্থিতিতে আমার নেতিবাচক এবং আচরণ। ঠিক আছে, এটার উত্তর হচ্ছে এখানে যে দুশ্চিন্তা। মানুষ যদি আমাকে খারাপ মনে করে, কি সমস্যা হতে পারে, কোনো কাজে ঠিকঠাক মনোযোগ দিতে পারি না, কি আচরণ করি, অস্বস্তি বোধ করি, এরকম আমাদের হয়। তারপরে বিষণ্ণতা, আমার ভবিষ্যৎ অনিশ্চিত বা অন্ধকার এরকম চিন্তা হয়, আমার সবসময় একটা অজানা ভয় কাজ করে। হ্যাঁ, উদাসীন আচরণ করি, লজ্জা, মানুষ কি ভাববে, নিজেকে আড়াল রাখি, অসহায় বোধ করি, রাগ, মনে হয় শুধু আমারই সাথেই খারাপ জিনিস হয়, সবাইকে অসহ্য লাগে এবং প্রচন্ড রাগারাগি করি। এরপর 64 নম্বর পেজে চলে যায়। 64 নম্বর পেজে, তো 64 নম্বর পেজে দেখছো এখানে একটা ছবি দেওয়া আছে। তো ছবিটার দুইটা আছে, এখানে এটা পূরণ করা নাই, এটা পূরণ করা নাই এবং এইটা পূরণ করা নাই। তাহলে এটা আমরা কিভাবে পূরণ করবো? এই যে এইভাবে মাঝখানেরটা যেটা হবে মানসিক চাপ, এই যে ব্যবস্থাপনা, এটা লিখবো। আর লিখে উপরে যে ছবিটা, এখানে আমরা এই ছবিটা অঙ্কন করব, আর নিচের দিকে এই যে একটা ছবি রয়েছে, এই ছবিটা অঙ্কন করবো সুন্দর করে। ঠিক আছে, তারপর আমরা 65 নম্বর পেজে চলে যাই। 65 নম্বর পেজে, ঠিক আছে, 65 নম্বর পেজে দেখছো এই যেটা রয়েছে যে আহ আমার মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল। ঠিক আছে, তো আমরা মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল আমরা কি করি, মানে আমরা মানসিক চাপের ভিতর যদি থাকি তাহলে আমাদের কি করা উচিত বা আমরা কি করি। ঠিক আছে, এটার কথা বলা হয়েছে। প্রথমে প্রথমে পরিবারের সাথে আলোচনা করি, বন্ধুদের সাথে আলোচনা করব। দেখো, আমরা যদি কোনো মানসিক চাপ যদি আমাদের ভিতরে বিরাজমান থাকে, দোয়া করি কারণ মানসিক চাপ না থাকে, আমার জন্য দোয়া করো। তো এখানে প্রথমে যদি এরকম কখনো হয়ে যায়, তো পরিবারের সাথে আলোচনা করতে হবে, বন্ধুদের সাথে আলোচনা করতে হবে, মানসিক চাপ দূর করার জন্য বড়রা যে পরামর্শ দেয় তা মানার চেষ্টা করতে হবে। ঠিক আছে, সবচেয়ে সর্বোপরি যেটা, মানসিক চাপের ভিতর থাকলে সবসময় আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করবা, সবসময় স্মরণ করবা। করবো আমরা, তবে এই সময় আরো বেশি করে তোমার আমাদের স্মরণ করতে হবে। তারপরে সালাতুল হাজত, হ্যাঁ, এই 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম কোনো দুর্যোগ বা বিপদ আপদের সম্মুখীন হতেন, তখন এই সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন, নিজে করতেন। তো আমরাও করবো ইনশাল্লাহ, ফলাফল ভালো পাবো। বিদ্যালয় অন্য অন্য নামাজের মতো এই নামাজ একদম সালাতুল হাজতের উদ্দেশ্য করে নামাজ পড়তে হবে, অন্য নামাজ যেরকম পড়ি এরকম। ঠিক আছে, তারপরে সিজদায় যে আমরা চাইলে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে পারি। ঠিক আছে, বিদ্যালয়ের শিক্ষকদের সাথেও চাপ দূর করার জন্য আলোচনা করি সবসময় নিজেকে। তো এরপরে আমরা চাপ দূর করার জন্য ঘুমানোর চেষ্টা করব, ঘুমাবো মাঝে মাঝে চাপ দূর করার জন্য। ভ্রমণ করব, অনেক সময় ভ্রমণ করলে ভালো লাগে, দুশ্চিন্তা কম করব। গান শুনবো, এখানে দেওয়া আছে, গান শোনার দরকার নেই। বেশি এরকম দুশ্চিন্তা হলে তোমরা কোরআন শুনবা। হ্যাঁ, রুমের ভিতরে মোবাইলে কোরআন তিলাওয়াত বা গজল শুনবা, ইসলামিক যে গান আছে, বিভিন্ন স্কলার, যারা ইসলামিক স্কলার রয়েছেন তাদের বক্তব্য শুনবা, মোটিভেশনাল কথাবার্তা শুনবা তাদের, তাহলেই দেখবা যে ভালো হয়ে যাবে। ঠিক আছে, তুমি চাইলে বই পড়তে পারো, টিভিতে ওই যে ওয়াজ নসিহাত দেখতে পারো। এই যে গান টান শুনে তুমি অন্য কোনো কিছু না দেখে, এই সময় সবসময় যে কোরআন তেলাওয়াত, ওয়াজ নসিহাত, তারপরে বিভিন্ন যে মোটিভেশনাল কথাবার্তা রয়েছে, অবশ্যই সেটা ইসলামিক স্কলারদের হলে বেশি ভালো হয়। ঠিক আছে, এগুলা দেখবো, বেশি বেশি করে কোরআন তিলাওয়াত নিজেরা করব, এবং আবার ওই মোবাইলে রেকর্ড করেও আমরা চালাই দেখতে পারি। ঠিক আছে, বিশেষ করে যে মানসিক চাপ দূর করার যে বিভিন্ন ধরনের কোরআন আছে, কোরআনের আয়াত আছে, ওইগুলো আমরা শুনবো। ঠিক আছে, তাহলে আল্লাহ তাআলা আমাদের এখান থেকে মানসিক চাপ থেকে দূরে রাখবেন। মানসিক চাপ দূর করার জন্য নিজের কাজকে বাস্তবতার আলোকে বিচার করি। প্রতিদিন ব্যায়াম করবা, আমরা সকালবেলা ব্যায়াম করব, বা হচ্ছে সকালে অবশ্যই হাঁটতে যাব, নিজের শারীরিক পরিবর্তনকে স্বাভাবিকভাবে নিব। আচ্ছা, তো এখানে নিজের শারীরিক পরিবর্তনকে স্বাভাবিকভাবে নিব বলতে আমাদের যে বয়সন্ধিকালকে বোঝানো হয়েছে। ঠিক আছে, বয়সন্ধিকালে আমাদের মেয়েদের বা ছেলেদের বিভিন্ন জায়গার যে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, এই পরিবর্তনটা আমরা অনেক সময়
মেনে নিতে পারি না, মানে আমরা মনে করি যে এটা আমাদের কোনো রোগ হয়েছে বা এরকম কোনো কিছু, ঠিক আছে। যেমন ছেলেদের ক্ষেত্রে যে সমস্ত পরিবর্তন হয়, এই যে গোফ ওঠে, তারপরে এই এই যে অবাঞ্ছিত স্থানে যে লোম গজায়, ঠিক আছে, এই ধরনের, তারপরে যে বীর্যপাত হওয়া, এই সমস্ত যে ঘটনা, এটা আমাদের কাছে একটু অস্বস্তিকর মনে হয় যে আমার এটা কোনো রোগ হয়েছে বা এরকম কোনো কিছু। তো এটা কিন্তু স্বাভাবিক, এটার জন্য যে কেউ যেন আবার মানসিক চাপের ভিতর না চলে যায়, ঠিক আছে, এদিকে খেয়াল রাখতে হবে। তারপরে এখানে 67 নম্বর পেজে চলে যায়। 67 নম্বর পেজে এখানে একটা শখ রয়েছে, দেখছো, এই যে এখানে আমার সংবেদনশীল আচরণ, হ্যাঁ, আগের আচরণ এবং নতুন আচরণ, এইটার দিয়ে আমাদের এই শখটা পূরণ করতে হবে। দেখো, আমার সংবেদনশীল আচরণ। তো বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করার আগে অনেক ভয় লাগতো। এখন যেটা করি, ভয় না পেয়ে ভালো করে অনুশীলন করে আবৃত্তি করব। এরপর পরীক্ষায় প্রস্তুতি ভালো না থাকায় কারণে ভীতি কাজ করে। প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে পরীক্ষায় প্রস্তুতি এতে এগিয়ে রাখবো, ঠিক আছে। এরপরে বাবা মায়ের ঝগড়া দেখলে নিজেকে খুব অসহায় লাগে। তো বাবা মাকে বুঝিয়ে বলবো তারা যেন ঝগড়া না করে, তাহলে আমার খুব কষ্ট হবে। শুধুমাত্র বোঝালেই হবে না, নামাজ কালাম পড়তে হবে এবং প্রতিদিন সকাল সন্ধ্যা যতটুকু পারো ততটুকু কোরআন তেলাওয়াত করবা। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শেফা দান করবেন, সংসারে শান্তি সৃষ্টি করে দিবেন। বন্ধুরা ঠাট্টা বিদ্রুপ করতে রাগ করেছি। বন্ধুদের এরকম ঠাট্টা বা বিদ্রুপ করতে নিষেধ করব, বা হচ্ছে কেউ যদি আমাকে ঠাট্টা বা বিদ্রুপ করে, তো আমরা আসলে চুপচাপ থাকে আমরা আমাদের আচার আচরণ আরো তারা যদি আমাদের সাথে খারাপ ব্যবহারও করে, আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করবো না, বরং আমরা তাদের সাথে আগে যেরকম ব্যবহার করেছিলাম যতটুকু ভালো, এখন তার চেয়ে আরো বেশি ভালো ব্যবহার করবো। তাহলে কি হবে, একসময় সে নিজের আচরণ দ্বারা নিজেই লজ্জিত হবে। সে মনে করবে যে আয় হায়, আমি লোকটার সাথে এত খারাপ ব্যবহার করি, অথচ সে আমার সাথে কত ভালো ব্যবহার করে। তো এইরকম করে কিন্তু মানুষের আচরণের পরিবর্তন করা যায়, ঠিক আছে। কেউ যদি তোমাকে ঠাট্টা বা বিদ্রুপ করে, তখন তাদেরকে বলতে পারো, তাদের সাথে আরো ভালো ব্যবহার করবা। অথবা তুমি এরকম বলবা যে ভাই, তোমার সাথে তো আমি অনেক ভালো ব্যবহার করি, বা তুমি আমাকে এই নিয়ে ঠাট্টা করতেছো, এটা আমার এই ভিতরে এই সমস্যাটা আছে বা এরকম নাই, ঠিক আছে, তোমার যদি এরকম থাকতো আমার পরিস্থিতি, তাহলে তোমার কেমন লাগতো। ভালোভাবে বোঝায় বলতে হবে, কারোর সাথে মারামারি না করে, ঠিক আছে। তো শরীরের আকস্মিক পরিবর্তন দেখে ভীতি বা অস্বস্তি বোধ করেছি। এখন যেটা করি, শরীরে যে কোনো পরিবর্তন আমি স্বাভাবিকভাবে মেনে নেব। প্রয়োজনে বড়দের সাথে আলোচনা করব, তাই না, যে এখানে আমার এরকম সমস্যা হচ্ছে বা এ ধরনের, এখানে কি যে কোনো শারীরিক বা মানসিক সমস্যা হলে আমরা বড়দের সাথে শেয়ার করতে পারি সেটা। আর এই যে যেটা বললাম, এই ধরনের পরিবর্তন তো স্বাভাবিক, বয়ঃসন্ধিকালে এই ধরনের পরিবর্তন হয়। এটাতে আমাদের বইতে আলোচনা করা আছে। তো আমরা এখন এটা যদি আমরা এরকম কেউ ইয়ে করে থাকি, এরকম মানে মানসিক সমস্যার ভিতরে থাকি, তাহলে আমরা এর থেকে দূরে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। 68 নম্বর পেজে চলে যায়। 68 নম্বর পেজ, এখানে একটা শখ রয়েছে, আমার ব্যক্তিগত চর্চা এবং অভিজ্ঞতা। এখানে আমরা দেখো এভাবে, গত 1 মাসে আমি 2টি পরিস্থিতিতে মানসিক চাপ অনুভব করেছি, যথা পরীক্ষার আগের রাতে এবং বিদ্যালয়ের খেলার মাঠে। পরীক্ষার আগের রাতে অনেক পড়া বাকি থেকে যাওয়ার কারণে আমি মানসিক চাপ অনুভব করি। তখন আমার পড়ার মনোযোগ ব্যাহত হয়। পরক্ষণেই মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল অনুযায়ী আমি নিজেকে বোঝায় অযথা চিন্তা না করে হাতে যতটুকু সময় আছে, হ্যাঁ, মনোযোগ দিয়ে পড়ি এবং রাতে না জেগে ঘুমিয়ে পড়ি। ভালো ঘুম হলে পরদিন পরীক্ষা ভালো হবে। আর যদি খারাপও হয় তাহলে সমস্যা নাই, মন খারাপ না করে আমি পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নিব, ঠিক আছে। এরকম কৌশল অবলম্বন করতে হবে। এরকম পরীক্ষার আগে আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, পরীক্ষার আগের রাত্রে আমি পড়তাম, যতটুকু পড়তাম কিন্তু ঘুমিয়ে পড়তাম বেশি। দেখো কিরকম হয়, একবার আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, আমার বন্ধু সারা রাত পড়ে গিয়েছে, আর আমি বেশিক্ষণ পড়ি নাই, 10টা 11টা পর্যন্ত পড়ে আমি ঘুমিয়ে পড়েছি। পরে তারা সারা রাত পড়েছে, পরে তাদের পরীক্ষা ভালো হয় নাই, তারা ভালো রেজাল্ট করতে পারি নাই। তো আমার পরীক্ষা তারা জিজ্ঞেস করছে তোমার কেমন হয়েছে, আমি বলছি আলহামদুলিল্লাহ, আমার তো অনেক ভালো হয়েছে, আমার সেই পরীক্ষায় তো আমি A+ পেয়েছি আর কি। তো তারা বলতেছে যে তুমি তো তাড়াতাড়ি ঘুমায় পড়েছো। তো আমি তো তাদের বললাম যে ওরা না ঘুমানোর কারণে হচ্ছে ক্লান্ত ছিল, পরীক্ষায় ভালো করতে পারেনি। তো বিষয়টা এরকম আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এই কৌশল অবলম্বন করে আমার খুব ভালো লেগেছে। পরদিন আমার পরীক্ষাও আলহামদুলিল্লাহ ভালো হয়।
আমি বুঝতে পেরেছি যে খারাপ পরিস্থিতিতে নিজের উপরে চাপ প্রয়োগ না করে যথাসম্ভব রিল্যাক্স থাকতে হবে। ঠিক আছে, বিদ্যালয়ে খেলার মাঠে ক্রিকেট খেলার সময় আমি মাত্র এক বলেই আউট হয়ে যাই। তখন আমার ভিতর মানসিক চাপ অনুভূত হয়। আমার মনে হয় সবাই আমাকে ব্যর্থ এবং অক্ষম মনে করেছে। আমার লজ্জা লাগা শুরু করে। পরক্ষণেই নিজেকে বোঝাই মানুষের প্রতিটি দিন সমান যায় না। যেই বলে আউট হয়েছিলাম সেই বল পুনরায় কিভাবে মোকাবেলা করব সেই পরিকল্পনা করি। এই কৌশল অবলম্বন করার কারণে আমার মানসিক চাপ দূর হয় এবং আমি পরের ম্যাচে খুব ভালো খেলি। এরকম আর কি। তারপরে 69 নম্বর পেজে চলে যায়। 69 নম্বর পেজে দেখছি এখানে একটা শখ আছে, মূল্যায়ন শখ। দুটা শখ, একটা শখ প্রথম যেটা আমার অংশগ্রহণ এবং পাঠ্যপুস্তকে করার কাজ, এই যে এটা। তো এখানে স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ করে নিজের মন্তব্য ভালো লেগেছে, সহপাঠীর মন্তব্য হচ্ছে খুব ভালো। মানে আমরা স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ করেছি কিনা, ঠিক আছে, ভালো লেগেছে, এবং সহপাঠীর মন্তব্য হচ্ছে খুব ভালো, অভিভাবকের মতো ভালো, শিক্ষকের মতো খুব ভালো, এরকম। শ্রদ্ধাশীল আচরণ, এটা ভালো, 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 খুব ভালো। সহযোগিতামূলক আচরণ, মনোভাব ভালো, ভালো, খুব ভালো, ভালো, এরকম। পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান ভালো ছিল, ভালো ছিল, ভালো, ভালো, এরকম। এরপরে এখানে 70 নম্বর পেজে, ঠিক আছে, 70 নম্বর পেজে এখানে আমাদের আর একটা শখ দেওয়া রয়েছে, দেখছো, মূল্যায়ন শখ 2, মানসিক চাপ ব্যবস্থাপনা। এটা এটা আমরা কিভাবে পূরণ করতে পারি, দেখছো, এই যে যেটা শিক্ষার্থীর নাম লিখবে, মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা এবং এবং এরপরে পরিকল্পনার আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো জার্নালে লিপিবদ্ধ করতে হবে। ডায়েরি, খাতা, জার্নালে করা কাজগুলোকে মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল চর্চার ধারণাগুলোর সঠিক প্রতিফলন। এই কাজগুলো আমরা এইভাবে করতে পারি, বর্ণনামূলক ফিডব্যাক আর কি। তো এখানে দেখো, বিভিন্ন পরিস্থিতিতে আমার অনুভূতি, চিন্তা ও আচরণের ভিন্নতা দেখা যায়। আমার অভিজ্ঞতা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো কোনো আচরণ আমাদের প্রত্যাশিত ফলাফল আনে, জেনেও অভ্যস্ততার কারণে অবচেতনভাবেই একই ধরনের আচরণের পুনরাবৃত্তি করে থাকে। তখন পরিকল্পনার আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো জার্নালে লিপিবদ্ধ করা। আমি আমার সকল পরিকল্পনা সংক্রান্ত সবকিছু নির্দিষ্ট জার্নালে লিপিবদ্ধ করে রাখি, কেননা লিপিবদ্ধ করে রাখায় আমি যে কোনো সময় এটা কাজে লাগাতে পারি। আর ডায়েরি, খাতা, জার্নালে করা কাজগুলোতে মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল চর্চায় ধারণাগুলোর সঠিক প্রতিফলন। আমি মাঝে মাঝে বিভিন্ন রকমের মানসিক চাপে পড়ে যাই। তখন মানসিক চাপ মোকাবেলার জন্য ডায়েরি, খাতা, জার্নালে মানসিক চাপ সামলানোর জন্য ডায়েরিতে লিখে রাখা ব্যবস্থাপনা দেখে চাপ মোকাবেলা করে সফল হই। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের যে ক্লাসটা আর কি, পুরা ফিডব্যাক এখানে আমরা আলোচনা করলাম এই পর্যন্ত, 70 নম্বর পেজ পর্যন্ত। আলহামদুলিল্লাহ আমরা 4র্থ অধ্যায় শেষ করলাম। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা 5ম অধ্যায় কৈশোরের কথামালা এই অধ্যায়টি আলোচনা করব। আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।